গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি আপনাদের সঙ্গে সুদীপ মান্না। তা আজকে হচ্ছে ইংরেজির কত তারিখ? 27 তারিখ সম্ভবত। তা আজকে আমাদের ছুটি হবে। আমরা এসেছিলাম ট্রিটমেন্ট করাতে। কোথায় এসেছিলাম আমরা? হরিয়ানার কুরুক্ষেত্রে। তো আজকে আমাদের ট্রিটমেন্টের শেষ দিন, মানে আজকে আমাদের ছুটি। ট্রেন আছে আমাদের আগামীকাল শনিবারের ট্রেন দিল্লি থেকে। তো তার আগে আজকে আমরা ছুটি করে দিল্লি ফিরে যাব। তো সব কিছু প্রসেস স্যার এসে কালকে বলে দিয়েছেন যে আজকে সকাল থেকেই সব কিছু প্রসেস করে দেবেন। তো আমি যাব এখন। আমার কি টেস্ট হবে, ওষুধ লিখবেন, সব কিছু করবেন। তো যাব, প্রথমে ওই কাগজগুলো নিয়ে এসে আমার টেস্ট বা কী ওষুধ লিখবেন ওইগুলো ক্লিয়ার করব, তারপরে বেরোবো। আর এদিকের ওয়েদারটা ভীষণ বাজে, সকাল থেকে ভীষণ পরিমাণে মেঘ করেছিল। আর এই মুহূর্তে একটু রোদ বেরিয়েছে, কিন্তু ভীষণ পরিমাণে গরম। তো যাই, আমি আগে পচি টচি কাটিয়ে আনি, সব কিছু ক্লিয়ার করি, কারণ গুছাতে হবে। সব কিছু ওই দিকটা ক্লিয়ার হলে গুছিয়ে তারপরে আমরা বেরোবো বাড়ির জন্য, বাড়ি নয় দিল্লির জন্য আর কি। বেশি সব কাজ হয়ে গেছে। এবার খালি ডাক্তারবাবু বলে দিয়েছেন ছুটি, এবং কাগজপত্র তৈরি হচ্ছে। ওষুধ নিতে হবে, কারণ 2 মাসের পরে তো আবার আসতে বলেছেন ডাক্তারবাবু। তো সেই 2 মাসের ওষুধ নিতে হবে। আর নরেন্দ্র স্যার খুব ভালো মানুষ, আমার জন্য এরকম ব্যবস্থা করছেন যতটা যাতে সরকারি ওষুধটা পাওয়া যায় আর কি, সেই চেষ্টা করছেন। তো দেখা যাক কী হয়। আমি এখানে বসছি, সমস্ত পেপার রেডি করছেন স্যার। তারপরে মেডিকেল মেডিসিনের কাউন্টার থেকে মেডিসিন নেব। তারপরে আমাদের বিকাল মানে সন্ধ্যা 6টার সময় আমাদের ট্রেন আছে দিল্লি যাওয়ার। তো তার আগেই সব কিছু কাগজপত্রগুলো, পেপারসগুলো সব কিছু রেডি করে নিতে হবে, কারণ কাগজপত্র রেডি না করলে সমস্যার ব্যাপার হতে পারে। সমস্ত ধরনের কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে, ওষুধ নেওয়া হয়ে গেছে। আর এদিকে জিনিসপত্র গোছানো কমপ্লিট হয়নি, কিছুটা গুছিয়ে নিয়েছি। আর সাকিব গেছে স্নান করতে, সে এলে আমি যাব স্নান করতে। আর সব কিছু গুছাতে হবে, কারণ ট্রেন আছে 6টা কততে, এখন বাজে 2টার মতো। আমরা এখান থেকে 4টা নাগাদ বেরোবো। তো তার ভেতরে সব কিছু গুছিয়ে কমপ্লিট করে দেবো। ওষুধও নেওয়া হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। আর কেমন করে এখানে 28 দিন, 1 মাস কেটে গেল, 30-31 দিন কেটে গেল, ভাবতেই পারিনি। তো তার মধ্যে সব এলোমেলো হয়ে গেছে, অনেক জিনিস গোটাতে হবে, সব কিছু গুটিয়ে যেতে হবে। আর বাড়ির জন্য ভীষণ মন খারাপ করছে, মা বাবার কাছে ফিরতে পারলেই যেন শান্তি। ডাক্তারবাবু বলেছিলেন 2 মাস পরে আসতে, আবার আবার আজকে বললেন যে 1 মাস পরে আসতে হবে। আমি ভাবতে পারছি না কী হবে। যাই হোক, ভালো, যা যেটা হবে ভালোর জন্যই হবে। আর ডাক্তারবাবু আজও বললেন যে পুরো সিদ্ধানা আমার সোজা হয়ে যাবে, চিন্তা করবে না সুদীপ, একদমই ঠিক হয়ে যাবে, পুরো আগের মতো তুমি হয়ে যাবে। তো এই ভরসাতেই আজকে এখান থেকে বেরোবো। ওষুধ তো নিয়েছি, ওষুধও খাবো। ডাক্তারবাবু বললেন যে পঞ্চকর্মা ট্রিটমেন্ট চলছিল, এরপরে যখন ওষুধ চলবে দেখবে আরও শরীরে তোমার পরিবর্তন আসবে। এখন নাকি অনেকেই মেদিনীপুর ডায়েরির চ্যানেলে অনেকেই কমেন্ট করছেন আগের থেকে নাকি আমি অনেকটাই সোজা হয়েছি। আমি নিজে জানি না, আপনারা আমাকে দেখছেন, আপনারাই বলবেন। এই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, রেডি হই, সমস্ত কিছু গুছাই। এখান থেকে যাব দিল্লি, দিল্লিতে থাকবো গোবিন্দদার বাড়িতে আজকে রাতে। আগামীকাল দিল্লি থেকে যাব কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ চাই, আপনারা আশীর্বাদ করলেই ভালো থাকবো আমরা, আমাদের পরিবার ভালো থাকতে পারবো। সব কিছু গুছিয়ে নিয়ে টোটোতে বসে পড়েছি। আর টোটো দাদাকে বলেছি একটু আস্তে আস্তে নিয়ে যেতে, সাবধানে নিয়ে যেতে, কারণ আমাদের কাছে অনেক কিছু জিনিসপত্র আছে আর কোনো কিছুকে বাঁধা নেই। তো সেই কারণে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, যদি ব্যাগ টক মানে ব্যাগ পড়ে যায় রাস্তায় তাহলে ক্ষতি হতে পারে, তাই আস্তে আস্তে যেতে বলেছি। আর একটা হচ্ছে কথা, যে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম তখন কিন্তু মাইক লাগানো ছিল, বাট সাউন্ড কেন আসেনি জানি না। তো সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর সত্যি ছুটির কথা বলতেই, আর হাসপাতাল থেকে বেরিয়েই যখন আমরা টোটোয় বসে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, তখন সাক্ষীর মনে একটা আলাদা আনন্দ ছিল, কারণ এত দিনের পরে বাড়ি ফিরবে। যে মানুষটা একটা দিন দুটা দিনের বেশি বাড়ি ছেড়ে কোনো দিন থাকেনি, বা আমার বাড়িতে এসে একদিনও কোনো দিন বাড়ি ছেড়ে থাকেনি, সে মানুষটা আজকে 35 দিন, 30-35 দিন বাড়ি ছেড়ে অন্য একটা জায়গায়, আমাদের রাজ্যও নয়, এটা বাইরে, মানে বাঙালি কালচারও নেই সেখানে, সেখানে কাটিয়েছে। তো এর থেকে বড় একটা কোনো ব্যাপার হতে পারে না। তো যাই হোক, তার মধ্যে আমাদের আসতে হবে কুরুক্ষেত্র, এসে আমাদের ট্রেন ধরতে হবে রেলওয়ে স্টেশনে এসে, আর সেখান থেকে দিল্লি আসবো। আর সাইডে বলছে সাকি অনেক বড় বড় বিল্ডিং, আমি বলছি হ্যাঁ,
খুব সুন্দর সুন্দর বিল্ডিং। আসলে সাক্ষী সেরকমভাবে তো কোনো দিন শহরে যায়নি আর এত বড় বড় বিল্ডিং দেখেনি, তাই সেগুলো দেখে তার খুব আনন্দ লাগছে। জানি না সাক্ষী দিল্লি গেলে আরও কতটা আনন্দ পাবে, কারণ সেখানে তো আরও অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাবে। তো এই মুহূর্তে বসে আছি কুরুক্ষেত্র রেলওয়ে স্টেশনে। আর রেলওয়ে স্টেশনটা এত সুন্দর, চারদিকে বিভিন্ন রকম ছবি আঁকা আছে মহাভারতের, সব কুরুক্ষেত্রের। হ্যাঁ, ওই যে মহাভারতের যে বিভিন্ন চরিত্র এখানে ছবি আঁকা আছে। আর দেখতে পাচ্ছেন সিলিংটা কত সুন্দর। আর এদিকে বসার সিটগুলোও দারুণ আছে, সেই দিকে বসার জায়গা, এদিকে বসার জায়গা। আর সাথে বলো কেমন লাগছে বলো? কেমন লাগছে, শুধু ভাবছি কখন বাড়ি পৌঁছাবো। বাড়িতে পৌঁছাবো আমরা সোমবার। হ্যাঁ, তো আজকে একজন মানে বাড়ির কাছে একজন কাকুর বাড়িতে যাব আর কি, তারপরে ওই দিল্লি থেকে একদম বাড়ি। না, উনি কাকু হয় না, ধরো সেদিকে ধরো। হ্যাঁ, উনি কিন্তু কাকু হয় না, উনি দাদা হয়, বুঝতে পারলো? যাই হোক, ওই দাদার বাড়িতে যাব, যেহেতু দাদা এখানটায় আছে দিল্লিতে, উনিও বললেন যেতে। তো আমরা কালকে আমাদের ট্রেন আছে দিল্লি থেকে। হ্যাঁ, তো সুবিধাও হলো, ওখান থেকে চলে যাবো। আর আবার একটা ট্রেন চলে এসছে এই যে। আর সাক্ষী মনে হয় ট্রেন দেখলেই তার মনে শান্তি। হ্যাঁ, আমার প্রচুর আনন্দ লাগে। যাই হোক, এখন বসবো। কবে এসেছিলাম বলো বাড়ি থেকে, সব এলোমেলো পাকিয়ে যাচ্ছে। আর দাও, এই যে কুরুক্ষেত্র রেলওয়ে স্টেশন, এটা একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, কারণ হিমাচলগামী, পাঞ্জাবগামী কম বেশি সমস্ত ট্রেনকেই এই রেলওয়ে স্টেশন হয়ে যেতে হয়। এই স্টেশনটা অনেক পুরনো স্টেশন, আর নতুন করে সাজিয়েছে, দারুণ লাগছে স্টেশন। বসছি এখন, হাঁপিয়ে গেছি। আমাকে 3টা জিনিস নিতে হয়েছে, একটা এই ব্যাগ, নিচে ট্রলিটা আর একটা বালতি। আর সাক্ষীও নিয়েছে অনেকগুলো, এটা নয় যে সাক্ষী নেয়নি। তো সব মিলে প্রচুর কষ্ট হয়েছে, তো একটু বিশ্রাম করি তারপরে। এই কুরুক্ষেত্র রেলওয়ে স্টেশনটা শুধু যাতায়াতের মাধ্যম নয়, পর্যটনের একটা ক্ষেত্র, কারণ কুরুক্ষেত্রকে কেন্দ্র করে অনেক পর্যটনের জায়গা আছে, বিশেষ করে অনেক মন্দির আছে, মহাভারতের অনেক স্মৃতিপূর্ণ জায়গা আছে যেখানে মানুষ ঘুরতে যায়, বা এখান থেকেই এর উপর দিয়েই যারা সিমলা, মানালি, তারপরে ওই দিকে যারা ঘুরতে যায় আম্বালা, সব ওই দিক দিয়েই যেতে হয়। তো সেই কারণে এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ। আর যার ফলে এই গুরুত্বের কথা মাথায় রেখে এই স্টেশনে কিন্তু ডরমেটরি হল আছে, বুঝতে পারলে সাকি? কি আছে? ডরমেটরি হল। তার মানে আচ্ছা, ট্রেন এখন আমাদের নাম্বার দেখাচ্ছে না। ডরমেটরি হলে কী বলো তো, যেখানে তুমি হল্ট করে থাকতে পারবে, বুঝতে পারলে তো? হয়তো তোমার ট্রেন আছে রাত 12টায়, তুমি সন্ধ্যা 8টায় পৌঁছে গেছো কি 7টায় পৌঁছে গেছো, তুমি সেখানে হোল্ড করতে পারবে, তুমি থাকতে পারবে। তো সেই ব্যবস্থাও আছে। আর এখানকার প্ল্যাটফর্মটা একদম ঝাঁ চকচকে। আমরা তো এখনও প্ল্যাটফর্মের দিকে যাইনি, এখন যাত্রী ওয়েটিং রুমের কাছেই আছি আমরা। আমাদের যখনই ঘোষণা হবে ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দেবে তখনই যাব। এই স্টেশনের সম্বন্ধে যতই বলা হোক ততই কম, কারণ এরকম একটা তীর্থেরই জায়গা। যারা কুরুক্ষেত্র আসে, আমরাই হয়তো শুধু ডাক্তার দেখাতে এসেছি, নাহলে বেশিরভাগ মানুষই এখানে ঘুরতে আসে, তীর্থ করার জন্য আসে। তো তাদের জন্য একটা কুরুক্ষেত্র একটা অন্যরকম ব্যাপার। তো আমরাও ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে একটু ঘোরাঘুরিও করে নিয়েছি। তো যাই হোক, এখন ট্রেন আসার অপেক্ষায়, নাকি সাকি? অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, কথাটা শুনেছিলাম, কিন্তু আজকে সত্যি হয়ে গেল। সব ট্রেন টাইমে চলে যাচ্ছে, আমাদের ট্রেনটা এখন আধ ঘন্টা ঘোষণাও হচ্ছে না, আর আধ ঘন্টা লেট। জানি না আমরা কখন আসবে আর কখন পৌঁছাবো দিল্লি। তবে বসে বসে অনেক বন্দে ভারত দেখছি, যেগুলাতে হয়তো ভবিষ্যতে কোনো দিন চাপতে পারবো কিনা জানি না, দেখতে পাচ্ছি আর কি। স্লিপার বন্দে ভারত, মানে সাদা কালারের বন্দে ভারত, গেরুয়া কালারের বন্দে ভারত, সবগুলোই দেখতে পাচ্ছি আর কি। আর সাকি তো প্রচুর উৎফুল্ল ট্রেন দেখে। একদম কাছে, একদম কাছে না? এই একটা লোকাল দাঁড়িয়ে আছে। আর এই যে কুরুক্ষেত্র প্ল্যাটফর্মটা এত সুন্দর ঝাঁ চকচকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় কথা কি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই। শুধু ওই মানে স্টেশন বলে স্টেশন না, চারদিকে রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন। কুরুক্ষেত্রে এটা রাস্তাঘাটে যে এত গাছ আছে, হাসপাতালের পাশে এত সুন্দরভাবে আছে,
তারপরেও পাতা একটা রাস্তা পড়লেই সেটা পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার, একদম এবং ওই মানুষেরা মানে মাঠঘাট একদম কোনো যদি নোংরা আবর্জনা কিছু পড়ে থাকে সব সঙ্গে সঙ্গে তারা নিজেরাই হ্যাঁ, সে যে পরিষ্কার করে পার্কে নিচ্ছে। গেছিলাম হ্যাঁ, আমরা, কোনো ওটা কিছু আমার পড়লে। খুব ভালো আর লাগছে। একটা জিনিস কি, এদিকের মানুষও না সব অ্যাকচুয়ালি হ্যাঁ, নোংরা তো আমরাই করি, কোনো কোনো জায়গায় প্লাস্টিক পড়ে থাকতে দেখেছো? না, কোনো জায়গায় নোংরা পড়ে থাকতে দেখেছো? এটা হাসপাতালে তুমি কাউকে দেখেছো যে একটা কোনো নোংরা ফেলেছে কোথাও? না, না, সেই বা সব সবাই ডাস্টবিনের মধ্যে। ডাস্টবিনে ফেলছে, মানে সবাই একদম সিস্টেমেটিক চলে, হ্যাঁ, একটা সুন্দর রীতির মধ্যে চলে, মেনে চলে, সিস্টেমটাকে মেনে চলে, এটাই হচ্ছে বড় কথা। আমাদের সেদিকেও পরিষ্কার পরিচ্ছন্ন, বাট একটু আমাদের থেকে এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি। আর এই দিক আসা মানেই সন্ন্যাসীদের দেখা যাবে, আমাদের পেছন দিয়ে একজন সন্ন্যাসী চলে যাচ্ছেন, দেখতে পাচ্ছ? ওরা যায় না আমাদের সেখানে। হ্যাঁ, আমাদের সেদিকে বলতে গঙ্গাসাগরের মেলাতে হ্যাঁ। যায়। তো প্রয়াগরাজ পাশে আছে, যাই হোক, আমরা তারপরে এদিকে। কতক্ষণ এসে বসেছি, মানে 4:30 না, থেকে আমি সেই ইচ্ছে যে। করেই অ্যাডভান্স 1-1.5 ঘন্টা অ্যাডভান্স এসেছি, কারণ নতুন জায়গায় নতুন ট্রেনে উঠবো, ডাইরেক্ট ট্রেন হলে ঠিক ছিল, বুঝতে পারলে তো? হ্যাঁ, এখান থেকে আবার দিল্লিতে নামবো, যেরকম সেদিন আগামীকাল যে আমরা রাজধানীতে উঠবো তাতে অতটা চিন্তা থাকবে না, বুঝতে পারলে তো? একদম কলকাতা পৌঁছে যাবো। হ্যাঁ, সেটাতে একদমে উঠবো, সেখান থেকেই ছাড়বে, ও চিন্তা থাকে না। যখনই মাঝখানে ট্রেনে উঠতে হয় তখনই একটা চিন্তা থাকে আর কি। তো যাই হোক, বসি, ট্রেন কখন আসে দেখা যাক। আবারও সেই সাউন্ডের সমস্যা, তাই আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, রিজার্ভেশনে আমাদের স্লিপারে আছে, বাট স্লিপারে থাকলে কী হবে, স্লিপারে প্রচুর মানুষ ঢুকেছে, তা এক একটা সিটে 3জন 4জন 5জন করে বসছে, আর প্রত্যেকটা স্টপেজে উঠছে মানুষ। তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে। আর সাকি ওইদিকে বসছে জিনিসপত্র নিয়ে, আমি এইদিকে বসছি, একদমে বসা ছাড়া আর কোনো মানে জায়গা নেই আর কি, জিনিসগুলো রাখার মতো জায়গা নেই, উপরে তুলে দিতে হয়েছে। যাই হোক, কোনো রকম অ্যাডজাস্ট করে যেতে হবে। মানে নিউ দিল্লি নয়, এটা যাবে পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন, যেখানে আমি কোনো দিন যাইনি। আমি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে 3-4 বার গেছি, তো সেই কারণে কিছুটা হয়তো মনে আছে, তাও 2006 থেকে 9-এর ভেতরের কথা, এতদিন মনে নেই, তাও হয়তো কিছুটা আন্দাজ করতে পারবো। কিন্তু এই জায়গাতে পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনে কিছুই আন্দাজ করতে পারবো না, তো সেইটা নিয়ে একটু চিন্তায় আছি। তো দেখা যাক, আশা করি সময়ে পৌঁছে যাব ঠিকঠাকই। মোটামুটি জার্নি শেষ করে পৌঁছে গেছি দিল্লিতে, আর মোবাইলে চার্জ ছিল না, তার জন্য ভিডিও করা হয়নি। দিল্লিতে সেই পুরানো জায়গাতে, যখন আমি 2006-এ দিল্লি এসেছিলাম, এই গোবিন্দদার সঙ্গেই এসেছিলাম। আর সম্ভবত না, এখানে নয়, আমরা পৌঁছে গুড়িতে গেছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, মানে গুড়ি কি এখনও সেই রকম আছে না পাল্টেছে? এরকমই আছে, একটু সাফ সুতরা নাহলে অতটা পরিষ্কার না, ওইরকমই আছে। আচ্ছা, পরিষ্কার থাকবে, সেই এতটুকু সরু সরু গলির ভেতরে, সেখানেই ভাতের ফ্যান হ্যাঁ, বার করা, সেখানেই তবে সে বাথরুম টাথরুমগুলো আর কি ঠিক হয়েছে একটু? আমি তো ওখানে তো 20 বছর 25 বছর ওখানে যায়। তো মোটামুটি মোবাইলে চার্জ ছিল না, যার ফলে আমরা নেমেছি পুরানো দিল্লিতে। আর দিল্লিতে গোবিন্দদার নিজস্ব গাড়ি আছে, আর সেই গাড়িতে করে গোবিন্দদার ছেলে আমাদের নিয়ে এলো তাদের ঘরে। আর গোবিন্দদার থাকো দিল্লি কোথায়, সিআর পার্কে, তো হ্যাঁ, শেয়ার পার্কে। সিআর পার্কে। তো সেইখানে গোবিন্দার রুম, এই যে রুম, আর সুন্দর মানে সাজানো গোছানো রুম, মানে ছোট্ট জায়গার উপরে খুব সুন্দর একটা জায়গা। মানে দিল্লির মধ্যে এরকম একটা ঘর ভাড়া পাওয়া, এরকম একটা জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, বড় ঘর পাওয়া বড় মুশকিল। ও তো আমরাও এই ঘরে 2 বছর 2.5 বছর হয়ে গেল, আর এই কারণে ঘর চেঞ্জ করি। ঘর ছাড়লে ঘর পাওয়া যাবে না। ঘর ছাড়ে ঘর পাওয়া, সে এক ঘর মাস বাড়িতে গিয়ে থাকলেও ভাড়া দিতে হয়ে যাবে, কিন্তু এ ঘর ছাড়া যাবে না। এই মাস থেকে ভাড়া বাড়িয়ে দিয়েছে, এই মাস থেকে বাড়িয়ে ভাড়া নেবে, বাড়ি ভাড়া নেমে পড়েছে। বলে দিয়েছে। আগের বাড়ি যখন পয়সা মারি তখনই বলে দিয়েছে আগের মাস থেকে ভাড়া বাড়িয়ে দিতে, ভাড়া বাড়িয়ে দিতে হবে, আবার 1000 টাকা বেড়ে যাবে। 1000 টাকা বেড়ে যাবে। কিচ্ছু করার নেই, ছাড়লে অন্য জায়গায় পাওয়া যাবে না, এখানে ছাড়লে অন্য জায়গায় না, ইচ্ছে তবে আরো দিল্লিতে এরকম সুন্দর রুম না, মানে আমি যত বছর ছিলাম এরকম দেখিনি। আমি তো আসলে তা গড়িতে থাকতাম, তো সে যে সেইখানকার যে পরিবেশ, আর মানে 9টার দিকটা কিন্তু ভালো। এদিকেও সেরকম পরিচয় আছে, অন্য জায়গায় দূরের দিকে। আমরা একবারে কলোনিতে থাকি না, আমরা একবারে কলোনির মধ্যে থাকি বলে ভাড়াও বেশি এবং সাফ সুতরা, সব দিক দিয়ে সুবিধা, হ্যাঁ, জলের কাছ থেকে শুরু করে সবটা। জল এখানটা একবারে চোখ বন্ধ করে ফার্স্ট ক্লাস। সকালে দুপুরে রাত্রে সবসময় জল আসে, এই রাত্রে 1টার দিকে আবার জল আসা চালু হয়ে যাবে, এই চলবে ভোর 5টা পর্যন্ত। বিকালে আসে 2:30টার সময় চলে আসে, একবারে 6টা পর্যন্ত। জলের কোনো টেনশন নেই, যত স্নান করতে পারো। হ্যাঁ, যত স্নান করতে হবে, তো
সেই দিল্লি পৌঁছে পুরানো স্মৃতিগুলো খুব মনে পড়ছে, কিন্তু মনে পড়লে কী হবে, ভীষণ ক্লান্ত লাগছে। কারণ এই কদিন হাসপাতালে খাওয়া দাওয়া ঠিকঠাক নাই। তারপরে আরও যেটা হচ্ছে ঘটনা, আজকের যে জার্নিটা হলো, ব্যাগগুলো আমাদের এতটাই হয়েছে, সেগুলোকে নিয়ে আসা টিয়ে আসা নিয়ে সব মিলিয়ে অনেকটাই পরিশ্রম হয়েছে। তো যাই হোক, আর আজকে গোবিন্দদা, আমরা ফোন করে বলে দিয়েছিলাম, গোবিন্দদাদের ঘরে বৌদি রান্না করেছে মাছের টক দিয়ে জমিয়ে রাতে একটু ভাত খাবো, মন শান্তি করে, সত্যি পেট ভরে নয়, মন ভরে খাবো। তো তারপরে যা হবে হবে। তো যাই হোক, কাল থেকে রেগুলার আমাদের এই মাই লাইফ সুদীপ ব্লগে ভিডিও আসবে। আপনারা যেরকমভাবে আগে সাপোর্ট করতেন, অবশ্যই সাপোর্ট করুন।